সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সারাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে অধ্যায় 14 এর যশোর বোর্ড 2025 সালে আসা একটা সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো, এখানে হচ্ছে আমাদের উদ্দীপকে দুইটা তথ্য কিন্তু দেওয়া আছে। এই দুইটা তথ্য আসলে আমাদের এই ক নম্বর অঙ্কের সমাধানের জন্য মোটেও প্রয়োজনীয় না। তো সেই জন্য এখন আমরা এটা পড়ে সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাবো আমাদের ক নম্বর অঙ্কের সমাধানে। দেখো, ক নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে ইকুইপমেন্টস, সেটা হচ্ছে কি একটা স্কেল লাগবে, আর হচ্ছে কম্পাস, আর পেন্সিল তো অবশ্যই ম্যান্ডেটরি। ওকে, তাহলে আমরা হচ্ছে এই বস্তুগুলা তোমার হচ্ছে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটা রশ্মি আমাদের অঙ্কন করতে হবে। রশ্মি হচ্ছে কি, যেটা শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। ওকে, শুরু আছে কিন্তু শেষ আসলে নাই। মানে কেন, এই যে দেখো, শুরু আছে কিন্তু শেষ নাই। ওকে, তাহলে শেষ যেহেতু নাই, তো সেহেতু এটাকে আমরা হচ্ছে টি চিহ্ন দিয়ে দেখিয়ে দিব যে হচ্ছে এটা তোমার অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে এরপরে এটার একটা নামকরণ করা দরকার। তো নামকরণ করে দিলাম এ, আর হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে জি। তাহলে এ জি রশ্মি। এখন এই জি রশ্মি থেকে সুন্দরভাবে আমাদের ওই যে রেখাংশ যেটা বলা হচ্ছে 8 সেন্টিমিটার রেখাংশ, মানে যার হচ্ছে তোমার শুরুও আছে শেষও আছে। তাহলে রশ্মি থেকে আমরা হচ্ছে 8 সেন্টিমিটার তোমার হচ্ছে অংশ কেটে নিতে যাচ্ছি। তাহলে সেটা কিভাবে কাটতে পারি? এই দেখো, তোমার হচ্ছে স্কেলটা যদি এখানে প্লেস করি তাহলেই হচ্ছে 8 সেন্টিমিটার লাগবে। যদি এখানে এটা ইঞ্চিতে দেওয়া, বাট আমরা এখান থেকে ধরে নিচ্ছি এটাই 8 সেন্টিমিটার। ওকে, তাহলে হচ্ছে এই দেখো 8 সেন্টিমিটার অংশ আমরা হচ্ছে কেটে নেওয়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমরা হচ্ছে ধরো নাম দিলাম বি। এটার নাম দিয়ে যাচ্ছি হচ্ছে বি। তাহলে এই এ বি রেখাংশটা হচ্ছে 8 সেন্টিমিটার, যেটাকে 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। তো নিয়মটা খুবই সহজ। সেটা হচ্ছে কি, এখন আমাদের যে কাজটা করা সেটা হচ্ছে এইখানে এই যে দেখো, এই বিন্দুতে তোমার খেয়াল ইচ্ছা মতন, তোমার ইচ্ছা মতন তুমি আগে একটা কোণ এঁকে দাও। ঠিক আছে, ইচ্ছা মতন যার যা খুশি। ঠিক আছে, হ্যাঁ, এটা সুন্দর করে সোজা করে দিও। যার যা খুশি সে সেই কোণটায় লিখে দিবে। ঠিক আছে, ধরো আমার হচ্ছে এটা মনে হয়েছে, তাহলে আমি হচ্ছে সুন্দরভাবে তোমার হচ্ছে এখানে এই কোণটা আমি এঁকে দিচ্ছি। এই কোণটার মাপ কত কি কত আমি কিচ্ছু জানি না, আমাদের জানা দরকারও নাই। ঠিক আছে, একটা র্যান্ডমলি একটা কোণ এঁকে দিছি। তোমার হচ্ছে জি এ এইচ, সেটা নাম দিয়ে দিলাম আমরা হচ্ছে এইচ ধরো। ঠিক আছে, জি এ এইচ। তাহলে এরপরে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের অনুপাত বলা হচ্ছে 4:3, তো সেহেতু আমরা হচ্ছে এখানে কম্পাসের সাহায্যে সুন্দরভাবে এই যে দেখো, তোমার হচ্ছে এখানে একবার 4 সেন্টিমিটার নিব। 4:3 বলছে, তো সেই জন্য 4 সেন্টিমিটার নিচ্ছি কিন্তু। ঠিক আছে, তাহলে মাপ দিয়ে হচ্ছে কত সেন্টিমিটার দিয়ে যাচ্ছি? 4। ওই যে কই 4 হলো, এই যে 4। ঠিক আছে, 4 হয়ে গেছে। তাহলে এই যে এখানে তোমার হচ্ছে এই বিন্দুতে প্লেস করে সুন্দরভাবে তোমার হচ্ছে 4 সেন্টিমিটার, এই যে দেখো, এই 4 সেন্টিমিটার অংশ কেটে দিই। এই যে তোমার এইচ থেকে কাটতেছি কিন্তু, হ্যাঁ, এইচ থেকে 4 সেন্টিমিটার কেটে দিচ্ছি। ওকে, যেহেতু 4:3 বলছে সেই জন্য। তাহলে এটা হলো তোমার হচ্ছে 4 সেন্টিমিটার। এরপরে এইখান থেকে অবশ্যই যেহেতু 4:3 বলছে, তাহলে এখান থেকে এতটুকু যদি 4 হয়, তাহলে সামনে অবশ্যই অংশটুকু কত হবে? 3 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো বলো তো? এই যে তোমার স্কেল থেকে কম্পাসের সাহায্যে সুন্দরভাবে তোমার হচ্ছে 3 সেন্টিমিটার হচ্ছে মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে দিচ্ছি। এই যে দেখো, এখানে আমরা হচ্ছে সুন্দরভাবে বসাবো। বসানোর পরে আমরা হচ্ছে দেখবো 3, হ্যাঁ 3। ওকে, এই যে কেটে দিলাম 3 সেন্টিমিটার। ঠিক আছে, 4:3 বলছে, তো সেই জন্য তোমার হচ্ছে 4 আর 3 হচ্ছে নিয়েছি। এখানে যদি তোমার হচ্ছে 2:3 বলতো, তাহলে প্রথমে নিতাম 2 সেন্টিমিটার, তারপরে নিতাম 3 সেন্টিমিটার। সিম্পল। ওকে, এখন আমরা এদের একটা নামকরণ করে দিই। ধরো এটা নামকরণ করলাম হচ্ছে আমরা ডি, আর এটার নামকরণ করলাম হচ্ছে ই। ওকে, এটা ডি, এটা হচ্ছে ই। এখন এই যে বি আর ইটা আমরা সরাসরি যোগ করে দিব। বি আর ইটা সরাসরি যোগ করে দিব। তাহলে যোগ তো করলাম, তো যোগ করার ফলে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে কি বলতো? এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো এ ই বি, দেখো তো একটা এ ই বি কোণ উৎপন্ন হয়েছে না? দেখো কোণটা হচ্ছে একটু দেখাই দিই। এই যে দেখো, ঠিক আছে, এই যে দেখো, তোমার এখানে কিন্তু এ ই বি একটা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হবে হচ্ছে এই এ ই বি এর সমান করে, এই যে তোমার এই কোণের সমান করে, এই যে তোমার হচ্ছে এইখানে যে ডি বিন্দুতে একটা কোণ আঁকতে হবে। ডি বিন্দুতে একটা কোণ এঁকে দিব। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে আমরা 2 নম্বরের জন্য করতেছি, মানে 2টা মার্কের জন্য করতেছি, এখানে কিন্তু আমাদের বিবরণ দেওয়াটা কম্পালসারি না। আমরা সুন্দরভাবে শুধু জাস্ট ভালোভাবে এঁকে দিলেই আমরা কিন্তু 2 এ 2 পেয়ে যাবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি করবো বলতো? কোণের সমান যেহেতু কোণ আঁকতেছি, তাহলে যে এই মাপটুকু, সেম মাপটুকু নিয়ে হচ্ছে আমরা কি করবো বলতো? যে এইখানেও একটা হচ্ছে তোমার কোণের মতন একটা কোণ আঁকবো। ঠিক আছে, তারপরে আমাদের কাজ কি হবে বলতো? এই যে এই কতটুকু প্রসারিত হয়েছে, কোণটা কতটুকু প্রসারিত, যে কতটুকু খুলছে, ঠিক আছে, এই মাপটুকু আমরা হচ্ছে নিয়ে নিতে যাচ্ছি। এই যে এই মাপটুকু কোণের সমান কোণ আঁকতে হবে, তো সেই জন্য। তাহলে এই যে কতটুকু প্রসারিত হয়েছে,
এই যে দেখো এতটুকু অংশ, এই যে দেখতে পাচ্ছ এই যে এতটুকু অংশ কিন্তু প্রসারিত হয়েছে। তাহলে সেই প্রসারিত অংশটুকু আমরা হচ্ছে সুন্দরভাবে এই যে এখানে প্লেস করে যদি কেটে দিতে পারি, তাহলে দেখো কোণের সমান কোণ কিন্তু আঁকা হয়ে গেল। কোণের সমান কোণ আঁকা শেষ, এবার শুধু জাস্ট যোগ করে দিলেই কাজ আমাদের সম্পূর্ণ। এই যে দেখো যোগ করে দিলাম, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ধরো তোমার সিডি, ঠিক আছে, সিডি। ওকে, দেখো সিডি। আচ্ছা, এই যে এতটুকু কাজ যদি তুমি করে নিতে পারো সুন্দরভাবে, তাহলে বিশ্বাস করো, তুমি বিশ্বাস করে নাও যে এটা অবশ্যই কি বলতো, এই যে তোমার এসি আর বিসি, এসি আর বিসি এই যে তোমার হচ্ছে আঁকার জন্য, মানে সি বিন্দুটা নতুন করে আসার জন্য এই যে তোমার এ বিটা অবশ্যই 4:3 অনুপাতে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। এখানে 4:3 এই উপরে আঁকার জন্য এটা তোমার হচ্ছে 4:3 অনুপাতে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এসি, এটাকে সরিয়ে দিই, এসি ইজ টু বিসি হয়ে যাবে কি বলতো 4:3, ঠিক আছে। আমরা মেপে দেখবো এটা 4:3 অনুপাতে বিভক্ত। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্কটা মানে খ নম্বর অঙ্কে প্রমাণ করতে বলা হয়েছে hg² = 3he²। তার মানে এইটা যদি আমাদের তোমার প্রমাণ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে যে উদ্দীপকের যে প্রথম তথ্যটা আছে এটা কিন্তু দরকার হবে, দ্বিতীয়টা দরকার হবে না, কারণ দ্বিতীয়তে তোমার হচ্ছে xy যেটা কি বলছে এটা তো তোমার হচ্ছে ক্ষয়ে নাই, ঠিক আছে। তাহলে ক্ষয়ে আছে হচ্ছে যেগুলো, সেগুলো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে 1 নম্বর তথ্যতে আছে। তাহলে 1 নম্বর তথ্যতে এখানে কি বলছে, HEF একটি সমবাহু ত্রিভুজ এবং HG একটি মধ্যমা। তার মানে একটা সমবাহু ত্রিভুজ আছে যার নাম হচ্ছে HEF, আর হচ্ছে HG হচ্ছে কি আমাদের মধ্যমা। তাহলে সেক্ষেত্রে তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মোটামুটি সিনারিও, যে হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আছে যে HEF, ঠিক আছে, আর HG হচ্ছে কি বলতো মধ্যমা। মধ্যমা মানে হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বলতে যে দেখো এই যে এইচ, এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখাংশ, দেখো মধ্যবিন্দুতে, তার মানে এই যে তোমার ইএফ এর মধ্যবিন্দু হচ্ছে জি, এই জি বিন্দুতে অঙ্কিত রেখাংশই হচ্ছে কি বলতো ওই ত্রিভুজটার একটা মধ্যমা। ওকে, আচ্ছা, তাহলে মধ্যমা এঁকে ফেললাম। যেহেতু আমরা এটা উপপাদ্য প্রমাণ করতেছি, তার মানে এখানে অবশ্যই আমাদের হচ্ছে কি বলতো একটা বিশেষ নির্বাচন দরকার। তো বিশেষ নির্বাচন হচ্ছে কি, কোয়েশ্চেনটাই মোটামুটি যে তোমার হচ্ছে দেওয়া আছে HEF একটি সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাকেই বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটাও সমান, এটাও সমান, তোমার হচ্ছে এই বাহুটাও কি বলতো সমান। ওকে, আচ্ছা, এটা না দিলেও হচ্ছে, এটা আমাদের পরবর্তীতে অন্য কারণে দরকার হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে এখন আবার বলা হয়েছে HG হচ্ছে EF এর মধ্যমা হয়। দেখো EF এর মধ্যমা, তার মানে যে এই EFটার মধ্যমা হওয়ার জন্য তোমার হচ্ছে কি জি EF এর অবশ্যই কি মধ্যবিন্দু, এক কথা যে লাও হেই কদু, ঠিক আছে। এরপরে আরেকটা কথা আমাদের জানা লাগবে, যেমন এই বিষয়টুকু হচ্ছে কি, যখনই হচ্ছে আমরা একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা অঙ্কন করি, সমবাহু, অন্য কোনো ত্রিভুজ না কিন্তু সমবাহু ত্রিভুজে, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এমন ত্রিভুজে যদি মধ্যমা অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে সেই মধ্যমাটা অবশ্যই তোমার হচ্ছে ওই বাহুর উপরে, যেই বাহুর উপর অঙ্কন করা হচ্ছে সেই বাহুর উপর তোমার হচ্ছে লম্ব হবে। লম্ব মানে কি, সমকোণ। লম্ব মানে সমকোণ, মানে সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই তোমার এটা লম্ব হয়ে যাবে, সেই জন্য এখানে বলা হয়েছে HG লম্ব, এটা লম্ব সাইন, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ যে HG লম্ব হচ্ছে কি বলতো EF, ঠিক আছে, EF এর উপর লম্ব হবে। আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে যে প্রমাণ করো যে HG² = HE², 3HE², ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এখন প্রমাণ করে কিন্তু দেখাইতে হবে। প্রমাণ করাটা খুব সহজ একটা প্রমাণ। দেখো প্রমাণে হচ্ছে প্রথম ধাপে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে, যেহেতু সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পরে আসবে, যেহেতু পুরা বড় এই যে তোমার হচ্ছে যে ত্রিভুজটা, এটা সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজ HEF যেহেতু সমবাহু ত্রিভুজ, সেহেতু এদের কি সব বাহুগুলো সমান হবে, ঠিক আছে। তাহলে কি বাহু আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে HE বাহু আছে, তারপরে একটা বাহু আছে হচ্ছে EF বাহু আছে, তারপরে আরেকটা বাহু আছে হচ্ছে কি বলতো HF বাহু। তো এই বাহুগুলো কি হবে, সমান হবে, কারণ সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ধাপ 1 এর কাজ শেষ। এরপরে আমরা যেতে যাচ্ছি ধাপ 2-এ, ঠিক আছে। তো ধাপ 2-এ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাপার বুঝো একটু ভালোভাবে, সেটা হচ্ছে কি, যেহেতু তোমার হচ্ছে EF এর জন্য জিটা হচ্ছে কি মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু মানে হচ্ছে কি বলতো, এই যে জি বিন্দুতে এসে EFটা সমান 2 ভাগে ভাগ হইছে, তার মানে এখানকার ইজি যা ইজি টেকনিক ইজি, ঠিক আছে, ইজি = কি হবে GF, যদিও না তাও ধরে নিলাম ইজি GF, ঠিক আছে, ইজি GF। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এরপরে আরেকটা কথা বলতে যাচ্ছি ভাইয়া, যে দেখো এটা যেহেতু তোমার হচ্ছে মধ্যবিন্দু মানে সমান 2 ভাগে ভাগ হইছে, তার মানে কি অর্ধেক হইছে। সমান 2 ভাগে ভাগ মানে তো কি হওয়া বলতো,
অর্ধেক হওয়া। তার মানে আমি এখানে বলতে পারি এই যে ইজিটা, ইজি আর এই যে জিএফ, এই দুইটাই হচ্ছে কি বলতো ইএফ এর অর্ধেক, ঠিক আছে, ইএফ এর অর্ধেক। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে বলতো, হাফ ইএফ কিন্তু আমরা লিখতে পারি, যে পুরা ইএফটাকে যে অর্ধেক করছে, ইজিও অর্ধেক, জিএফও হচ্ছে কি বলতো এর অর্ধেক। ওকে, আচ্ছা, এতটুকু হচ্ছে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি চলে যাবো ধাপ 3-এ। একদম সহজ একটা প্রমাণ। ধাপ 3-এ আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের কিন্তু দুইটা ত্রিভুজ পাওয়া গেছে, দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ, বুঝছো কিন্তু। লম্ব মানে কি, এই পাশেও সমকোণ এই পাশেও সমকোণ, দুইটাই সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা আমরা যেহেতু বুঝতে পেরেছি, কিন্তু আমরা কোন সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। একটা জিনিস বুঝো যে আমাদের প্রমাণে চাইছে কি, প্রমাণে হচ্ছে আমাদের চেয়েছে, এই দেখো এইচ জি তোমার হচ্ছে এইচ জি স্কোয়ার আর হচ্ছে কি বলতো তোমার 3HE স্কোয়ার। ওকে, এইচ জি স্কোয়ার আর হচ্ছে 3HE স্কোয়ার। তুমি বলো তো এই যে এইচ জি আর এই এইচ ইটা পুরা ব্যাপারটা কি, যে বাম পাশের ত্রিভুজটাই কমন না, বাম পাশের ত্রিভুজটা, ডান পাশের ত্রিভুজে কিন্তু এর কোনো লেনাদেনা নাই, কারণ ডান পাশের ত্রিভুজে এইচ ডি আছে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু তোমার এইচ এফ আসতেছে, এইচ এফ বলে এখানে কিছুই নেই। তাহলে অবশ্যই আমাদের বুদ্ধিমানের কাজ হবে যদি আমরা হচ্ছে এই যে এইচ ই জি নিয়ে কাজ করি, ঠিক আছে, এইচ ই জি। তার মানে ত্রিভুজ, এখানে লেখা যাবে ত্রিভুজ এইচ ই জি এ কোন কোনটা সমকোণ বলো তো, এই যে এইচ জি ই কোণ সমকোণ, এইচ জি ই হচ্ছে কি বলতো 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার জন্য এটা কি হবে, অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হবে, যে ভাইয়া অতএব এইচ ই জি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তাহলে যেখানে আসে সমকোণ সেখানে আসবে কি বলতো পিথাগোরাস। অবশ্যই এখানে আমি পিথাগোরাসের সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানেও আমরা হচ্ছে লিখলাম না, লিখে দিলাম পিথাগোরাসের সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র কি বলতো, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন অতিভুজটা কিভাবে বুঝবো, যে ভাই সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে কি বলেন তো অতিভুজ। তাহলে এখানে সমকোণ হচ্ছে এই যে জি, জি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এর বিপরীত বাহুটা কি, এই যে দেখো এখানকার এইচ ই হচ্ছে কি বলতো এর বিপরীত বাহু, তার মানে এটাই হবে কি বলতো তোমার অতিভুজ, ঠিক আছে। তাহলে সুন্দরভাবে লিখে দাও যে ভাইয়া এইচ ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আপনার হচ্ছে লম্বটা দেখবা হচ্ছে কি বলতো এইচ জি, আর ভূমি হচ্ছে কি হবে বলতো তোমার ইজি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে প্রমাণ আছে সেই প্রমাণে কিন্তু এইচ জি স্কোয়ারটা এক পাশেই আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এইচ জি স্কোয়ারটাকে এক পাশে রেখে এই যে ইজি স্কোয়ারের সাইডটা একটু চেঞ্জ করে দিই, তাহলে এই পাশে আসে হচ্ছে তোমার এইচ ই স্কোয়ার, ইজি যদি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে ইজি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ জি। দেখো ভাইয়া এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে, দেখো ইজি এর মানটা না আমরা হচ্ছে দ্বিতীয় ধাপে একটা মান পাইছিলাম, এই দেখো ইজি মানে হচ্ছে কি হাফ ইএফ না, হাফ ইএফ। তাহলে ইজি এর জায়গায় আমি কিন্তু চাইলে হাফ ইএফটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে, হাফ ইএফ। তাহলে যেখানে ইজি আছে সেখানে আমরা হচ্ছে হাফ ইএফ বসাবো, এইচ ই স্কোয়ার তারপরে কি মাইনাস হাফ ইএফ বসাইলাম। এখন কথা হচ্ছে ইজি কি পুরোটা স্কোয়ারের নিচে না, তার মানে এই অংশটুকু পুরোটাই কিন্তু স্কোয়ারের নিচে হবে। ভুলেও কিন্তু হাফ ইএফ স্কোয়ার লিখে দিও না, শেষ, ওখানেই খেলা শেষ হয়ে যাবে, ভুল হয়ে যাবে আমাদের। ওকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে স্কোয়ারের নিচে আমরা হাফ ইএফ দিব, আর এখানে এইচ ই স্কোয়ার। এখন দেখো স্কোয়ার এইচ ই স্কোয়ার তো থাকলোই, স্কোয়ার যখন তোমার হচ্ছে এই যে হাফের উপর ওয়ানের উপর যখন পড়তেছে তখন তো ওয়ানই থাকবে, দুইয়ের উপর পড়লে কত হবে 4 হয়ে যাবে, ঠিক আছে, আর ইএফ এর উপর পড়লে ইএফ স্কোয়ার, ঠিক আছে, আর এখানে এইচ জি স্কোয়ার থাকলো। এরপরে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে আশা করি তোমরা হচ্ছে এতটুকু অলরেডি বুঝেই গেছো, অনেকে ভিডিও স্টপ করে দিছো, ঠিক আছে, একেবারে এবার ইজি হয়ে গেল। এই যে দেখো এখানে হচ্ছে, আচ্ছা না একটু লাইন গ্যাপ দিয়ে করি, দেখো এখানে হচ্ছে তোমার লসে কত হবে বলো তো 4, যেহেতু 4 এখানে ভাগ অবস্থায় আছে তাহলে এতে হওয়ার হচ্ছে 4, তো সেই জন্য এখানে 4। এরপরে আমরা হচ্ছে এখানে কত হচ্ছে 4 এইচ ই স্কোয়ার, এখানে হবে কি মাইনাস ইএফ স্কোয়ার, সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে, কিপ ইট সিম্পল, মেক ইট ওকে। এখানে দেখো এই 4টা কি অবস্থা আছে ভাই, ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 4 HE স্কোয়ার মাইনাস EF স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 HG স্কোয়ার। ভালো কথা যে ভাই প্রমাণের একটা অংশ তো আসলো, কিন্তু এখানে 4টা ই স্কোয়ার চলে আসছে ভাইয়া, আমার 3টা দরকার ছিল। ওকে, এটাও চলে আসবে। দেখো ইএফটাই দেখো ধাপ হচ্ছে 1 নাম্বার ধাপে ইএফ এগুলো সব সমবাহু ত্রিভুজ ছিল না, তো সেই জন্য দেখো এইচ ই যা ইএফও তাই, যে ভাই এইচ ই ইএফ আসলে একই কথা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ইএফ এর জায়গায় আমি কিন্তু সুন্দরভাবে চাইলে এইচ ইটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এইচ ইটা লিখে দিই, এখন মনে হয় যে একদম
পানির মতন ক্লিয়ার হয়ে গেছে। এই দেখো এখানে ইএফ এর জায়গায় কি লিখবো, এইচ ই। তাহলে ভাই সুন্দর মতো দেখো 4টা এইচ ই স্কোয়ার থেকে যদি একটা এইচ ই স্কোয়ার চলে যায় তাহলে থাকবে কয়টা, 3টা এইচ ই স্কোয়ার। প্রমাণ হয়ে গেল না? প্রমাণ হয়ে গেছে। কিন্তু ভাই এইচ ই স্কোয়ারটা এক পাশে ছিল, তো তো এটাকে একবার লিখে দাও, যেই এটা ইজুকস টু এটা, মানে এটা ইজুকস টু ওইটা। ঠিক আছে, 3টা এইচ ই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণিত। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যেতে পারবো আমাদের গ নম্বর অঙ্কটা সমাধানে। তো দেখো বন্ধুরা, এখন আমরা চলে আসছি আমাদের সরাসরি গ নম্বর অঙ্কটাতে। তো গ নম্বর অঙ্কটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এই যে তোমার উদ্দীপকের দ্বিতীয় যে তথ্যটা আছে সেটা কিন্তু আমাদের ভালোভাবে জানা লাগবে। এখানে বলা হয়েছে ত্রিভুজ এক্স ওয়াই জেড ও ত্রিভুজ এম এন এস, মানে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের যে তোমার হচ্ছে বাহুগুলো আছে সেই বাহুগুলোর অনুপাতটা সমান। এই ভগ্নাংশ মানেই তো হচ্ছে অনুপাত, তাই তো? এটা তোমরা জানি যে এখানে তোমার এক্স ওয়াই বাই এম এন মানে হচ্ছে কি এক্স ওয়াই ইজ টু এম এন। তাহলে এই অনুপাতগুলো কি বলে দিয়েছে, সমান বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি ওই অনুপাতগুলো যদি সমান হয়ে থাকে তাহলে প্রমাণ করো যে এখানকার এক্স কোণ ইজ ইকুয়ালস টু এম কোণ। তার মানে এটার এক্স, এটার এম, এটার ওয়াই, এটার এন, এটা জেড, এটার এস কোণটা সমান। এটা আমাদের প্রমাণ করাই যথেষ্ট হইবে। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রমাণে। তো দেখো, যেহেতু আমরা এটা উপপাদ্য আকারে প্রমাণ করতেছি, তার মানে এখানে অবশ্যই আমাদের বিশেষ নির্বাচনের প্রয়োজন। বিশেষ নির্বাচন মানেই হচ্ছে যে সরাসরি কোশ্চেনটা তুলে দিব, ব্যাস, আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে দেখো আমরা হচ্ছে এখানে দুটো ত্রিভুজ অঙ্কন করে রাখছি, যে তোমার এক্স ওয়াই জেড আর হচ্ছে এম এন এস। কিন্তু এখানে আবার কি লক্ষ্য করতে পারছি, যেখানে আবার পি আর কিউ কোথা থেকে আসলো? এখানে আমাদের একটু ছোট্ট একটা অঙ্কন আছে, আসলে সেই অঙ্কনটা হচ্ছে আমাদের একটু করে দেখা দরকার। তো অঙ্কনটা আমরা হচ্ছে এখানে দেখবো। এই যে দেখো, প্রমাণের আগে যে অঙ্কনটা, সেই অঙ্কনের মধ্যে বলা হয়েছে যে ত্রিভুজ এক্স ওয়াই জেড ও ত্রিভুজ এম এন এস এর প্রত্যেকের অনুরূপ বাহুগুলা তোমার অসমান বিবেচনা করে, যেগুলো আসলে অনুরূপ বাহুগুলো সমানই না, অনুপাত সমান কিন্তু এদের বাহুগুলো আবার হচ্ছে কিন্তু সমান না। তাহলে সেটা সমান অসমান ধরে তাহলে এক্স ওয়াই বাহুকে পি বিন্দুতে, এই যে তোমার দেখো এই যে এক্স ওয়াই বাহুটাকে তোমার হচ্ছে পি বিন্দুতে, আর হচ্ছে তোমার এই যে এক্স জেড বাহুটাকে কিউ বিন্দুতে এমনভাবে তোমার হচ্ছে মানে কর্তৃত্ব করব বা কাটবো, ঠিক আছে, যেন এখানকার এই যে এক্স পি সমান সমান এম এন হয়। এ দেখো এক্স পি সমান সমান কি হবে বলো তো, এম এন হবে। ওকে, আচ্ছা এটা কালারটা একটু চেঞ্জ করে নেওয়া দরকার হয়। যে এক্স পি সমান সমান কি হবে বলতো, এম এন হবে। আবার হচ্ছে কি, যে এক্স কিউ সমান সমান এম এস হবে। ঠিক আছে, তার মানে এম এস এর সমান করে এক্স পি কাটছি, এক্স কিউ কাটছি, আর হচ্ছে এম এন এর সমান করে এখানকার এক্স পি কাটছি। ক্লিয়ার ব্যাপারটা? সহজ, একদম সহজ। তাহলে এবার বলছে এবার পি কিউটা যোগ করে দিতে বলছে। আচ্ছা, যোগও করে দিছি। ঠিক আছে, যোগ কিন্তু করে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে অতএব এখন আমাদের যে কাজটা, তাহলে আমাদের এখন প্রমাণে যে কথাটা বলা হয়েছে তাহলে প্রমাণ আমরা সরাসরি দেখব। দেখো, যেহেতু আমাদের এক্স ওয়াই অনুপাত মানে এক্স ওয়াই বাই এম এন ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এক্স জেড বাই এম এস, এটা তো দেওয়াই আছে। এটা দেখো আমাদের হচ্ছে যেই শুরুতেই কিন্তু দেওয়া ছিল, এই দেখো এক্স ওয়াই বাই এম এন ইজ ইকুয়ালস টু কি বলতো, এক্স জেড বাই হচ্ছে এম এস, এটা আমাদের শুরুতেই কিন্তু দেওয়া ছিল। তাহলে সেটা লিখতে পারি। এখন কথা হচ্ছে যে আমি এম এন এর সমান করে, দেখো এই যে এম এন এর সমান করে তো এক্স পি এঁকেই ফেলছি, আঁকছি তো, তাহলে সেক্ষেত্রে কি এম এন এর জায়গায় কি এক্স পি লেখা যাবে না? অবশ্যই যাবে ভাই, ঠিক আছে, অবশ্যই যাবে। এখানে আমি চাইলেই কিন্তু তোমার হচ্ছে এই যে তোমার এক্স এম এন এর জায়গায় এক্স পি লিখতে পারি। আবার হচ্ছে দেখো এই যে এম এস এর সমান করে আমি এখানে তোমার হচ্ছে এক্স কিউ আঁকছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে এম এস এর জায়গায় আমি এক্স কিউ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা হচ্ছে কিন্তু যতটুকু যেভাবে আঁকছি সেভাবেই হচ্ছে একটু লেখা। এরপর হচ্ছে কি, দেখো তোমার এখানে পি কিউ সমান্তরাল ওয়াই জেড, দেখা যাচ্ছে যে পি কিউ আর ওয়াই জেড হচ্ছে কি সমান্তরাল, মানে যাদের মধ্যবর্তী দূরত্ব সমান, যখন দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সমান হবে সেটাকে কি বলবে বলো তো, সমান্তরাল। তাহলে কিন্তু অবশ্যই পি কিউ এবং ওয়াই জেড পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা তাহলে সমান্তরাল হওয়ার ফলে এরপরে দেখো এক এক করে আমরা হচ্ছে এখানে একটু দেখতে পারি, সেটা হচ্ছে এই যে দেখো যেহেতু সমান্তরাল হয়েছে, ওকে, তার মানে এই এক্স ওয়াই কি একবার ওদের ছেদক, ওদের দুইটা ছেদক আছে, একটা হচ্ছে এক্স ওয়াই হচ্ছে ছেদক, আর একটা হচ্ছে এক্স জেড হচ্ছে কি ছেদক। ছেদক মানে কি, ছেদ করে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে যে পি কিউ আর হচ্ছে ওয়াই জেড এদের একটা ছেদক হচ্ছে কি বলতো, এই যে এক্স ওয়াই। তাহলে এই যে আমরা ছেদক যখন থাকে, যখন আমরা হচ্ছে শিখছি তো অলরেডি যে ভাইয়া যখন হচ্ছে আমাদের এরকম সমান্তরাল দুইটা বাহু থাকে আর অপর একটা ছেদক থাকে, অপর একটা সরলরেখা যদি এদের ছেদ করে, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে এই যে এই কোণগুলো হয় অনুরূপ কোণ। এই অনুরূপ কোণগুলো কি হয় বলতো, সমান হয়। অনুরূপ কোণগুলো কি হবে, সমান হবে। তার মানে এইখানেও হচ্ছে আবার হচ্ছে এখানেও একটা আছে, যে এটা হচ্ছে অনুরূপ কোণ, এটাও কি হয় বলতো, পরস্পর সমান হয়। তাহলে এইখানেও কি আমাদের অনুরূপ কোণ হয়েছে না দুইটা? এই দেখো এক্স পি কিউ,
এক্স পি কিউ, এই যে এক্স পি কিউ এর অনুরূপ কি হয়েছে বলতো, এক্স ওয়াই জেড হয়েছে না, দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড হয়েছে, এক্স ওয়াই জেড হয়েছে ভাইয়া, ঠিক আছে। তারপরে আবার আবার ধরো চিন্তা করো যে এখন আর এইটা না, এখন হচ্ছে তোমার এই যে সমান্তরাল বাহু, ঠিক আছে, কিন্তু ছেদক হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে অনুরূপ কোণ এখানে উৎপন্ন হয়েছে, এই যে এটা একটা অনুরূপ কোণ, এটা একটা অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে একটা অনুরূপ কোণ হচ্ছে কি এক্স জেড ওয়াই, এই যে এক্স জেড ওয়াই, অতএব তাহলে যেহেতু অনুরূপ কোণ, তাহলে অনুরূপ কোণ হওয়ার জন্য এই যে এক্স কিউ পি এটাও কি হয়ে যাবে বলতো, সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে পারলাম, সেটা হচ্ছে কি যে এখানে আমাদের এই যে যে ত্রিভুজটা আমাদের হচ্ছে, এখানে যে দুইটা ত্রিভুজ আছে, সেই দুইটা ত্রিভুজের আমরা যে তোমার হচ্ছে এখানে দেখলাম যে এই যে পি কোণটা আবার হচ্ছে ওয়াই কোণটা সমান, তারপরে হচ্ছে এখানে পেলাম কিউ কোণ আর জেড কোণটা কি বলতো, সমান পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে যেহেতু এরা সমান হয়ে গেছে, আর এই অবশিষ্ট যে কোণটা বাদ আছে, যে এক্স কোণটা বা দুইজনে শেয়ার করছে, ঠিক আছে, দুইজনই কি করছে বলতো, শেয়ার করছে। কিভাবে শেয়ার করছে, যে দেখো এই যে বড় ত্রিভুজের জন্য এই এক্স কোণটা দরকার, আবার ছোট ত্রিভুজ হওয়ার জন্য তো এক্স কোণটা দরকার, দুজনের জন্যই কমন। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন দেখব যে দুইটা ত্রিভুজে যখন আমরা তিনটা কোণ এরকম সমান পেয়ে যাব, যে তিনটা কোণই সমান, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেই দুইটা ত্রিভুজ অবশ্যই কি হয়ে যাবে বলতো, সদিশকোণী ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। সেই দুইটা ত্রিভুজ কিসে পরিণত হয়ে যাবে, সদিশকোণী ত্রিভুজ। যেই ত্রিভুজের তিনটা কোণই সমান তাকে বলবে সদৃশকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জেড মানে বড় ত্রিভুজটা, এই যে এখানকার বড় ত্রিভুজ, আর হচ্ছে এক্স পি কিউ মানে হচ্ছে ছোট ত্রিভুজটা, যে এক্স পি কিউ, এরা হচ্ছে কি বলতো, সদিশকোণী হয়ে গেছে। তো সদিশকোণী ত্রিভুজ হওয়ার আবার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি যে তোমার হচ্ছে যেই কোণগুলো সমান তার বিপরীত বাহুগুলোও কি, বাহুগুলোর অনুপাতটাও কি হয় বলতো, সমান হয়। যেভাবে কোণগুলো সমান হয় তার বিপরীত বাহুগুলোও কি হয়ে যাবে বলতো, সমান হয়ে যাবে। তার মানে যে এখানে দেখো আমি বলতে চাচ্ছি এক্স জেড ওয়াই মানে হচ্ছে কি এই যে এই কোণটা না, তারপর এক্স কিউ পি এই যে এক্স কিউ পি মানে হচ্ছে এই কোণটা। তার মানে এখানে যেহেতু কোণটা সমান, তার মানে এদের বিপরীত বাহুগুলোর অনুপাতও কি হবে বলতো, সমান হবে। এখন বিপরীত বাহু মানে কি, এই দেখো এই যে কিউ কোণের বিপরীত বাহু কি এক্স পি, যে ভাইয়া কিউ কোণের বিপরীত বাহু এক্স পি, আর হচ্ছে এই যে জেড, এই যে এক্স জেড ওয়াই, এই জেড কোণের বিপরীত বাহু কি হবে যে ভাইয়া, তখন এই এক্স ওয়াই তো হবে, তাই না, এই যে এক্স ওয়াই পুরাটা হবে, কিন্তু তখন জেড কোণের জন্য কিন্তু পুরাটা, কেউ বলে দিন না ভাই জেড কোণের জন্য এক্স পি, জেড কোণের জন্য কিন্তু এই পুরাটা, এই যে তোমার হচ্ছে এক্স ওয়াই, এই পুরো অংশটুকু হবে। আচ্ছা, তো এটা একটা শর্টকাট ট্রিক আছে আসলে, সেটা হচ্ছে কিভাবে আমরা করতে পারি জানো, এত বারবার না দেখে, এই দেখো তোমার হচ্ছে যে কোণগুলো সমান না, সে কোণের যে মাঝখানের যে কোণ যেটা, এটা বাদ দিয়ে দাও, তাহলে দেখো বিপরীত বাহু পেয়ে যাচ্ছে, সহজে কিন্তু পাওয়া যায়। এই যে দেখো তুমি হচ্ছে এই যে মাঝখানে জেড বাদ দিয়ে দাও, এই দেখো বিপরীত বাহু কি এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই দেওয়া হয়েছে। তারপরে যে এখানকার মাঝখানের কোণ বাদ দিয়ে দাও, তাহলে দেখো বিপরীত বাহু কি এক্স পি, এই দেখো এক্স পি, অনুপাত যেহেতু সমান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভগ্নাংশ আকারে প্রকাশ করা লাগবে। তারপর দেখো এখানকার হচ্ছে যে এক্স কোণটা তো সমান, তাহলে এক্স কোণের বিপরীত বাহু কি বলতো, এই যে পি কিউ, আর একটা এক্স কোণের বিপরীত বাহু হচ্ছে কি বলতো, এই যে ওয়াই জেড। তাহলে প্রথমে যেহেতু তুমি বড় ত্রিভুজ নিয়ে কাজ করতেছো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই এই যে বড় ত্রিভুজের বাহুটা কিন্তু আগে লেখা লাগবে, যে ওয়াই জেড, আর নিচে কি লিখবে বলতো ভাইয়া, এই যে তোমার এখানকার পি কিউ, এই যে পি কিউ লিখে ফেললাম। ওকে বন্ধুরা, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে সুন্দরভাবে এখানে লিখে দিতে পারি যে এক্স ওয়াই বাই এম এন ইজ ইকুয়ালস টু ওয়াই জেড বাই পি কিউ, ঠিক আছে, ওয়াই জেড বাই পি কিউ, এতটুকু হচ্ছে আমরা আশা করি বুঝতে পেরেছি। এখানে জাস্ট এতটুকু লিখলেই হচ্ছে, এই দেখো এতটুকু অংশ। ওকে, এর পরবর্তীতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে দেখো এক্স ওয়াই বাই এম এন মানে এক্স ওয়াই বাই এম এন এখন আবার কি ওয়াই জেড বাই এন এস বলতে যাচ্ছে। এখন কেন ওয়াই জেড বাই এন এস, কারণ হচ্ছে তুমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখো যে এইখানকার এই যে তোমার হচ্ছে এক্স কোণের বিপরীত বাহু, এক্স কোণের যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে কি বলতো, একটা তো ছিল হচ্ছে তোমার ওয়াই জেড, তো সেই জন্য এখানে আমরা ওয়াই জেড লিখতে পারতেছি, ঠিক আছে। আর আরেকটা কি ছিল, এই যে পি কিউটা, ঠিক আছে। তো এই পি কিউ এর জায়গায় ওয়াই জেড বাই পি কিউ, এই পি কিউ এর জায়গায় কি এন এস বলা যায় না? অবশ্যই বলা যায় ভাই, কারণ এই যে এই ত্রিভুজটার মতন করেই আমরা হচ্ছে প্রথম থেকেই আঁকতেছিলাম, ঠিক আছে। দেখো তোমার হচ্ছে যে এম এর সমান করে এটা দিছি, তারপরে হচ্ছে তোমার এখানকার এন এস এই যে এম এস এর সমান করে এটা দিছি, তার মানে এই যে তোমার অবশিষ্ট যে বাহুটা সেটা অটোমেটিক্যালি সমান হয়ে গেছে, ঠিক আছে। অবশিষ্ট যে বাহুটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি সমান হয়ে গেছে, এটা কিন্তু নতুন করে আঁকার কিচ্ছু ছিলই না, ঠিক আছে। এই যে তোমার এখানকার পি কিউটা অবশ্যই তোমার হচ্ছে এনএস এর সমান হয়ে গেছে, আঁকার কিচ্ছু নাই। ওকে, তাহলে সেই জন্য তোমার হচ্ছে এখানে কিন্তু নতুন করে আবার হচ্ছে আরও একটা পেলাম আমরা, সেটা কি পেলাম, এই যে তোমার এক্স ওয়াই বাই এম এন ইজ ইকুয়ালস টু ওয়াই জেড বাই এন এস, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখন একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো এক্স ওয়াই বাই এম এন এর আমরা আসলে দুইটা মান পাইছি। একটা হচ্ছে ওয়াই জেড বাই পি কিউ, আর একটা হচ্ছে ওয়াই জেড বাই এন এস। তো দুইটাই তো সমান লেখা যায়, যেহেতু দুইটার মানই এক্স ওয়াই বাই এম এন, তাহলে আমরা হচ্ছে লিখতে পারি ওয়াই জেড বাই এন এস মানে হচ্ছে এই দুইটার মানই ধরো হচ্ছে তোমার সমান, ঠিক আছে। তাহলে সেই জন্য তোমার হচ্ছে ওয়াই জেড বাই এন এস এর মান যা, আবার হচ্ছে ওয়াই জেড বাই পি কিউ এর মান কি একই, কারণ দুইটার মানই হচ্ছে এক্স ওয়াই বাই এম এন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা লিখতে পারলাম, তো দুই পাশ থেকে আমরা হচ্ছে ওয়াই জেড, দেখো ওয়াই জেড বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে আসলে থাকার কথা ছিল হচ্ছে ভাইয়া ওয়াই বাই ওয়ান বাই এন এস, আর হচ্ছে এখানে ওয়ান বাই পি কিউ, ঠিক আছে। তাহলে এখন এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে তো কাজ শেষ। দেখো আড়াআড়ি গুণ করলে তোমার হচ্ছে এখানে থাকবে হচ্ছে তোমার পি কিউ আর ইজিকলস টু এখানে কি থাকতেছে বলতো এন এস। এভাবে আড়াআড়ি গুণ করেও তুমি হচ্ছে বুঝাইতে পারো, আবার বলো যে ভাইয়া যে না আমরা ব্যস্তকরণ করে দিই, ব্যস্তকরণ মানে উল্টাই দিলাম, তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাও হয়, যা যে যেটা ভালোভাবে বুঝতে পারে তার জন্য সেটাই, ঠিক আছে। তাহলে এতটুকু অংশ থেকে আমরা এটা পেয়ে গেলাম যে ভাইয়া যে এখন একটা সর্বসমর একটা ব্যাপার চলে আসছে। এই দেখো সর্বসম, ঠিক আছে, আমাদের শেষ অংশটুকুতে আমরা চলে আসছি। এই যে দেখো যে ভাইয়া তাহলে সেক্ষেত্রে যেহেতু এদের হচ্ছে এনএস আর পি কিউটা, এনএস আর পি কিউ বাহুটা যদি সমান হয়, তাহলে এই যে আপনি যে এত কষ্ট করে যে এই ত্রিভুজটা আঁকছেন, এই যে এইটা, এই যে ছোট্ট ত্রিভুজটা, এই যে ছোট্ট ত্রিভুজটা আর হচ্ছে এই ত্রিভুজটা আসলে সর্বসম, ঠিক আছে, বাহু সমান। তাহলে যে বাহু সমান, যে তিনটা বাহু সমান, তাহলে সেটা অবশ্যই সর্বসম হবে। তার মানে কি হবে, যেমন এক্স পি কিউ মানে ত্রিভুজ এক্স পি কিউ, এইটা হচ্ছে তোমার যা, হ্যাঁ, সর্বসম মানে হচ্ছে সর্বসম সাইন আমরা জানি যে এইভাবে তোমার ইজুকস টু এটা ঢেউ দিতে হয়, ঠিক আছে। তাহলে সর্বসম কি হবে বলতো, এখানে এম এন এস, এম এন এস, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম, কারণ ত্রিভুজের তিনটা বাহুই আমরা কি পেয়ে গেলাম বলতো, সমান পেয়ে গেলাম। দুইটা তো আঁকছি আর একটা তো সমান হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তাহলে বাহু 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 উপপাদ্য থেকে আমরা হচ্ছে এটা প্রমাণ কিন্তু করতে পারি। এতটুকু অংশ মুছে দিতে যাচ্ছি। এখন দেখো যেই ত্রিভুজ এখন যদি সর্বসম হয়ে যায়, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এদের কোণগুলো কি হয়ে যাবে, অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। কোণগুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে বলতো, সমান হয়ে যাবে। তার মানে এখানে আবার একটু মুছতে হবে যে ভাইয়া এখানকার হচ্ছে পি এক্স কিউব, এই যে দেখো পি এক্স কিউব মানে এই কোণটা, আর এখানকার এম, এই যে এন এম এস মানে এই কোণটা সমান হবে, অবশ্যই সমান হবে, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে এন এম এস, তারপরে আবার আবার হচ্ছে তোমার আরো একটা তোমার এখানকার এক্স পি কিউ, এই যে এক্স পি কিউ আর এখানকার এম এন এস সমান হবে, অবশ্যই সমান হবে তোমার এক্স পি কিউ আর হচ্ছে এম এন এস সমান। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে অবশিষ্ট আরেকটা আছে, সেটা হচ্ছে যে এখানকার দেখো এক্স কিউ পি, এক্স কিউ পি, এই যে এক্স কিউ পি আর হচ্ছে এইখান থেকে তোমার এম এস এন, এম এস এন এটাও সমান, এটাও আমরা হচ্ছে সমান দেখাইতে পারছি, ঠিক আছে। এখন এইখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই জিনিসটা বোঝার, ঠিক আছে, দেখো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখো এতটুকু অংশ কিন্তু হয়ে গেছে। আমাদের হচ্ছে শুরুতেই চাইছিল হচ্ছে এক্স কোণ আর এম কোণ সমান দেখাইতে, আমরা কিন্তু পেয়ে গেছি। দেখো তোমার হচ্ছে এক্স কোণ, কারণ তোমার হচ্ছে এই যে মাঝখানেটা তো কোণ নির্দেশ করে, তাই তো। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু দেখো যে এক্স কোণটা আর এখানকার এম কোণটা কিন্তু সমান হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমাদের এই দেখো এক্স পি কিউ কোণ, এক্স পি কিউ মানে অলরেডি আমরা কিন্তু এক্স ওয়াই জেড সেই প্রথমে পেয়ে গেছি। এই যে দেখো, দেখতে কি পাচ্ছ যে এক্স ওয়াই জেডটাকে তোমরা, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড আছে কিন্তু, ঠিক আছে। তাহলে এক্স পি কিউ এর জায়গায় অবশ্যই আপনি ভাইয়া একটু কষ্ট করে আমাদের তরফ থেকে একটু এক্স ওয়াই জেড লিখে দেন, তাহলে হচ্ছে আমরা লিখে দিলাম। এই যে দেখো এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড। আবার আবার যে ব্যাপারটা সেটা হচ্ছে এক্স কিউ পি, এই যে দেখো এক্স কিউ পি, এক্স কিউ পি মানে অলরেডি আমরা হচ্ছে এখানে, হ্যাঁ এটা তো মোছা ছিল, এই দেখো এক্স কিউ পি মানে অলরেডি আমরা হচ্ছে এই যে দেখো এখান থেকে এক্স জেড ওয়াই কিন্তু পেয়ে গেছি, এক্স জেড ওয়াই এই মানগুলো আমরা শুধু জাস্ট এখন একটু বসাই দিছি, ঠিক আছে। বসাই দেওয়াতে লাভ কি হয়েছে দেখো, এখানে আমি সরাসরি বলতে পারি যে এখন এই যে এখন এইখানে যে এক্স পি কিউ এর জায়গায় কি বলবো বলো তো, যে ভাইয়া এক্স পি কিউ এর জায়গায় আমাদের তরফ থেকে একটা কাজ করেন যে আপনি এক্স ওয়াই জেডটা লিখে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বললা ছোট ভাই ব্রাদার মানুষ, লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এম এন এস, তাহলে লাভ কি হলো যে ভাই এখন আপনি বলতে পারেন যে ওয়াই কোণ আর হচ্ছে এন কোণ সমান, যেটা আমার প্রমাণে চাইছিল যে ওয়াই কোণ আর এন কোণ সমান, ঠিক আছে। তাহলে ওয়াই কোণ আর এন কোণ সমান হয়ে গেল, ঠিক আছে। আবার হচ্ছে আরেকটা কাজ করেন ভাইয়া, আর ছোট্ট একটা কাজ, শেষ একটা কাজ আপনাকে দিয়ে করাবো, ওকে সমস্যা নাই তোমাদের জন্য। তাহলে বলো তো ভাইয়া কি করব, এই যে ভাইয়া আপনি এই যে এক্স কিউ পি, এই যে এখানে যে এক্স কিউ পিটা লিখছিলেন না, এখানে যে এক্স এক্স জেড ওয়াইটা একটু লিখে দেন, ঠিক আছে, এক্স জেড ওয়াই লিখে দেন। আর এখানকার যে এম এস এনটা রাখেন, এম এস এন,
ঠিক আছে, এম এস এনটাকে রেখে দেন, তাহলে রেখে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমার লাভ কি হইলো সেটা হচ্ছে এখন আমি বলতে পারি যে এখানকার জেড কোণটাই, দেখো জেড কোণ দেখতে পাচ্ছ, জেড কোণ আর হচ্ছে এখানকার এস কোণ কি বলতো সমান, তাহলে জেড কোণ আর এস কোণ সমান হয়ে গেছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, যেটা প্রমাণিত হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।